আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আছেন ডক্টর খালেদ হাসান মিলু, এমবিবিএস ইন্টার্ন ডক্টর। উনি ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশনে প্রথম স্থান অধিকার করেছিলেন। এমবিবিএস শেষ করেছেন আব্দুর রহিম মেডিকেল কলেজ থেকে। আমাদের আজকে মূলত প্রথম বর্ষের যারা নতুন এমবিবিএস শিক্ষার্থী এসেছেন তাদের গাইডলাইন দেওয়ার জন্য ভাইয়া আমাদের সাথে উপস্থিত হয়েছেন। ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক থ্যাঙ্কস যে আমাদের সাথে আসলে যুক্ত হওয়ার জন্য। আর আমরা আসলে সবাই মোটামুটি এখানে যারা আছি এবং হচ্ছে আপনার গ্রুপে যারা আছে আজকে এই প্রথম বর্ষের যে সেশনটি, হ্যাঁ, এইখানে হচ্ছে ওরা একদম নতুন মেডিকেল। তো এদের জন্য হচ্ছে আম, আমাদের একটা গাইডলাইন সেশনের আয়োজন, মানে একটা কোর্সের আয়োজন করা হয়েছিল 1 মাস ব্যাপী। এবং এখানে গত গত সপ্তাহে আমাদের আমিন ক্রিয়েটিভিটি ভাইয়া উনি ক্লাস নিয়েছেন এবং এই সপ্তাহে আপনি ক্লাস নিয়েছেন ভাইয়া। এবং আমি এই সেশন গুলো আসলে লাইভ স্ট্রিম করা হয় না, এত সবার আগ্রহের জন্য আপনার এই লাইভ সেশনটি, মানে আপনার সেশনটি এবার লাইভ করা হচ্ছে। তো আমরা আসলে খুবই খুশি আপনাকে আমাদের মাঝে পেয়ে এবং এইরকম রেসপন্স পেয়ে। আমি একটু বলে দিতে চাই যে যারা আসলে আমাদের সাথে আছেন এবং আছো তোমরা যারা প্রথম বর্ষে, তার জিমার্স মেডিকেল একাডেমি এবং ভাইয়ারও গ্রুপ আছে আসলে। ভাইয়ার গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে। আমাদেরও জিমার্স মেডিকেল একাডেমির গ্রুপ আছে, ইউটিউব চ্যানেল আছে। তোমরা এটার সাথে যুক্ত থাকলে আমাদের ভাইয়ার এবং আমাদের এই প্রথম বর্ষের গাইডলাইন সহ যাবতীয় তথ্যাদি পেয়ে যাবে। ভাইয়া, আপনি আপনার সেশনটি শুরু করতে পারেন। আচ্ছা, প্রথমে বলে রাখি যে এইটা কোনো ক্লাস না। হ্যাঁ, আমি জাস্ট একটু তোমাদের সাথে কথা বলবো। ক্লাস তো আসলে আর কয়েকদিন পর থেকে শুরু হবে। তোমাদের তোমাদের একটা বিশাল, মানে কি বলবো, স্ট্রেসময় সময় চলে আসবে। হ্যাঁ, আসলে স্ট্রেস না, ওই রকম সিরিয়াস কোনো কিছু না। এমনিতে জাস্ট একটু কথা বলি যে আমার ফার্স্ট ইয়ার কিরকম ছিল, বা ফার্স্ট ইয়ারে আমি কিরকম শুরু করছিলাম, আর কি করলে একটু, মানে কি করলে আসলে ভালো হয় তোমাদের, জাস্ট এটা বলবো। ক্লাসের মতো কোনো কিছু না। আহ প্রথম কথাই বলি, আমি আব্দুর রহিম মেডিকেল কলেজ দিনাজপুর, মানে যেটা পূর্বে দিনাজপুর মেডিকেল কলেজ নামে পরিচিত ছিল, আমি ওখানে ভর্তি হই 17-18 সেশন। তো এটা জাস্ট একটা গল্পের মতো যে আমি প্রথম যখন ভর্তি হলাম, প্রথম ভর্তি হওয়ার পরে আসলে এটা একটা নিউ লাইফ। হ্যাঁ, নিউ লাইফ, নিউ এনভায়রনমেন্ট, হ্যাঁ, নিউ পার্সপেক্টিভ। তো সবকিছু একটা নতুন। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি কিন্তু পুরনোটাই। হ্যাঁ, তো সব নতুনের মাঝখানে তুমি যেহেতু পুরনো, এই পুরনো তুমিকে একদম নতুন করে সাজিয়ে ফেলা যাবে না। হ্যাঁ, অর্থাৎ তুমি পুরনো, তোমার চিন্তা ভাবনা, তোমার চিন্তা চেতনা, এইগুলা, তুমি যে ডাক্তার হতে আসছো, আর কতদিনের এই ডাক্তার হবার পিছনে কত, মানে পিছনে কত বেশি দিনের পরিশ্রম, তোমার বাবা মায়ের কত ইচ্ছা, হ্যাঁ, বা নিজেরই কত ইচ্ছা, এই জিনিসগুলো তো পুরনো। এই জিনিসগুলোকে ভোলা যাবে না। নতুন পরিবেশে নতুনের মাঝে হারিয়ে যাওয়া যাবে না, এইটা হচ্ছে প্রথম কথা। আহ আমার এখনো মনে পড়ে যে আমি যেদিন প্রথম আর কি মেডিকেল কলেজে আসি। আচ্ছা, আমার মানে কি, মানে কোনো টপিকস আছে নাকি, না আমার মতো করে বলবো? আমি আসলে এটাও জানি না। হুম। ভাইয়া, আপনার মতো করে আপনি বলতে পারেন। এছাড়া যদি কারো কোনো প্রশ্ন থাকে ওরা চ্যাট আচ্ছা, আচ্ছা, বক্সে বা কমেন্ট সেকশনে দিয়ে দিলে আচ্ছা, আমি জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে। তো আমি যেদিন প্রথম মেডিকেলে আসি, মেডিকেলে আসার সময় আমার বাসা কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে দিনাজপুর আসতে গিয়ে দেখা গেল যে আমার যে ট্রেন ছিল, ট্রেন প্রায় 8 ঘন্টা লেট। হ্যাঁ, তো আমার পৌঁছানোর কথা ছিল সন্ধ্যায়। তো আমি পৌঁছাইছি মেডিকেলে রাত 1টাতে। তো আমি তো মেডিকেল কলেজে যেদিন প্রথম আসি, ক্লাস শুরু হবে, ওই দিনও আমি একা একা আসছি। আমার আসলে বাবা পুলিশ, তো উনি অনেক ব্যস্ত থাকেন। আমার বাসায় আম্মু আছে, আমার দুটো বোন বিয়ে হয়ে গেছে, তো তো আর কেউ নাই। তো আমি একা একা আসছি। তো এইরকম একটা নতুন জায়গায় অনেক লাগেজ সহ আসছি। তখন আবার শীতকাল ছিল, 10 জানুয়ারি। হ্যাঁ, আর দিনাজপুরে তো প্রচুর শীত পড়ে। তো এই শীতের ভিতরে সে বহুত কষ্ট করে আসছি, তাও আর রাত 1টায়। তো এইরকম আসলে শুরুই হয়, মানে স্ট্রাগলের মধ্য দিয়ে। তো এরকম ভাবে আস্তে আস্তে যায় সময়। তো প্রথম যেদিন আমি আসি, সেদিন একটা খুবই গুরুত্বপূর্ণ মানে বিষয় ঘটে আমার লাইফে। সেদিন আমার এক সিনিয়রের সাথে দেখা হয়, এবং উনি আমাকে বলে যে তোমাকে আমি আজকে একটা পরামর্শ দিচ্ছি। পরামর্শটা হচ্ছে এইরকম, যে তুমি যদি কোনোদিন রাতে বের হও, মানে বাইরে বের হও বন্ধুদের সাথে আড্ডা দিতে বা কোথাও খেতে যাচ্ছ, এইরকম যদি তোমার ক্ষেত্রে হয়, তো তুমি দেখবা ওই দিন রাতে তোমার আর পড়া হচ্ছে না। অর্থাৎ তোমরা দেখবে তোমরা মেডিকেল কলেজে আসবা, মেডিকেল কলেজে অবশ্যই বন্ধু বান্ধব থাকবে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকবে, সবই থাকবে। কিন্তু এটা যদি খুব বেশি পরিমাণে হয়, তাহলে দেখবে তোমরা যেদিন বাইরে যাচ্ছ,
ওই দিন রাতে তোমাদের আর পড়া হচ্ছে না। এবং আমি প্রথম প্রথম ভাইয়ের কথাটাকে গুরুত্ব দিচ্ছিলাম না, কিন্তু পরবর্তীতে দেখি যে আমি যেদিন বাইরে যাচ্ছি আসলেই ওই দিন আমার আর পড়া হচ্ছে না। আমি বাইরে যাচ্ছি যে আমি সন্ধ্যা 7টার সময় বের হলাম, রাতে একটু খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে চলে আসবো, কিন্তু 8-9টা বেজে যায়, কিন্তু এখানে এসে আমার আর পড়া হয় না। হুম। তারপরে আমি বুঝতে পারলাম যে বিষয়টার ভিতরে একটা গুরুত্বপূর্ণ কিছু মানে আছে। তো তারপরে আমি কি করলাম যে আমি আমার হচ্ছে বাইরে যাওয়াটা কমাই দিলাম। এবং তারপরে দেখা যায় যে পুরো 5 বছরের খুব কম সময় আছে যে বাইরে গেছি। হ্যাঁ। তো এইরকম আর কি। তোমরা তোমাদের সময়টাকে ম্যাক্সিমাম ইউটিলাইজ করার চেষ্টা করবা, এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস। যে খুব কম মানে বের হবা না এমন না, অবশ্যই বের হবা, তো বের হবে এমন সময়ে যাতে মনে করো তুমি বিকেলের টাইমে বের হয়েছো, সন্ধ্যার সময় এসে পড়তে বসে যাইতে পারছো। হ্যাঁ। মানে এমন সময় বের হবা না যে এসে আর পড়া যাবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জাস্ট আমার মানে সিচুয়েশনটা রিক্যাপিচুলেট করছি তোমাদের সাথে। তারপরে প্রথমে আসবা, প্রথমে আসার পরে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ, যে আমি কিভাবে পড়বো। হ্যাঁ। এখন দেখো, মোস্ট অফ দ্য মেডিকেল স্টুডেন্ট তোমরা যারা আমার মতোই, যেমন আমার পরিবারে কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো মেডিকেল কেউ নাই। হ্যাঁ। কোনো কিছু মেডিকেল সম্পর্কে কারোর কোনো আইডিয়াই নাই। হ্যাঁ, এরকম একটা পরিবার। তো মোস্ট অফ দার পরিবারই কিন্তু এরকম। তো এইরকম একটা পরিবারে আমাকে কে গাইডলাইন দিবে? আমাকে কেউ গাইডলাইন দেয়নি, তোমাদেরও কেউ গাইডলাইন দেওয়ার নাই। কারোর এত সময় নাই যে তোমাদের আসলে গাইডলাইন দিবে। হ্যাঁ। আবার যাদের বাবা মা ডাক্তার তাদেরও যে আহামরি সময় আছে যে তাদেরকে গাইডলাইন দেয়, এরকম না, তাদের বাবা মা তো আরো অনেক ব্যস্ত। হ্যাঁ। তো এইরকম একটা কন্ডিশনে কেউ কাউকে গাইডলাইন দেওয়ার মতো থাকে না। এবং আমার মনে হয় কোনো গাইডলাইনের দরকার নাই। তাহলে আজকের এই ক্লাস থেকে তোমরা যদি একটা জিনিস মনে রাখো, তোমরা যেটা করবা, যে তোমাদের তো কোনো গাইডলাইন নাই, তাহলে তোমরা কিভাবে করবা? পড়বা যে দেখো আমাদের মেডিকেল কলেজের নিজস্ব একটা গাইডলাইন আছে, নিজস্ব একটা কারিকুলাম আছে। হ্যাঁ। তাহলে প্রতিদিন ক্লাসে তোমাদের স্যার ম্যামরা তোমাদের যেই যেই টপিকস পড়াবে, তোমাদের টার্গেট হবে ওই ওই টপিকস খুবই ভালো করে শেষ করে ফেলা। এবং এইটাই তোমাদের জন্য গাইডলাইন। এবং এই গাইডলাইনটাই মেডিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার লাইফের যে কোনো ক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো, তোমাকে যেই জিনিসগুলো পড়াচ্ছে ওই জিনিসগুলো যদি তুমি ভালো করে পড়ো, আলটিমেটলি দেখবা প্রফের আগে তোমার একটা খুবই ফাটাফাটি মানে মানে হচ্ছে প্রিপারেশন হয়ে যাচ্ছে এবং তুমি খুবই ভালো করবা। মানে আমার ফুল কনফিডেন্ট। এবং আমি নিজে যেহেতু এই গাইডলাইনটা অ্যাপ্লাই করছি, কারণ আমার তো বলার মতো কেউ নাই যে তুমি এইটা পড়ো, তোমার এইটা লাগবে, তোমার এইটা বাদ হয়ে যাচ্ছে, আমি তো জানি না আমি কি করব। আমাকে স্যার ম্যাম যেটা পড়াইছে ওইটা শেষ করতে হবে, ওইটা পড়তে হবে। এবং এটা পড়তে পারলে যে খুব একটা খারাপ হবে আমার মনে হয় না এটা। তাহলে দেখো, আমি মেডিকেলে আসলাম, আসার পরে একটা উপদেশ যেটা আমার কাজে লাগছে আমি তোমাদেরকে বলে দিলাম। তারপরে এখানে এসে গাইডলাইন নিয়ে কি করা উচিত আমি সেটাও বলে দিলাম। তবে সবার পার্সপেক্টিভ আলাদা, তোমরা সবাই সবার পার্সপেক্টিভ অনুযায়ী চলার চেষ্টা করবে। জাস্ট এই কথাগুলো শুনলে আমার মনে হয় একটু ভালো হতে পারে। আচ্ছা। এরপরে যেটা যে আমরা আমাদের আমি মেডিকেলে আসার পরে আমরা এক রুমে আমাদের 4জন ব্যাচমেট ছিলাম। তো আমি আসলে শুরুর দিক থেকেই আমার মনে হয় যে আমি খুব কম পড়াশোনা করি। হ্যাঁ। তো এখন যেটা হয়েছে যে আমার রুমমেট গুলা মানে ওরা খুবই পড়াশোনা করে, এবং আমার এক রুমমেট ছিল দিনাজপুর বোর্ডে 14তম। হ্যাঁ। তো এইরকম সব টপার টপারের মাঝখানে আমার মানে খুবই লাগতো, হতাশা লাগতো যে আসলে কি। তো তোমাদের অনেকেরই এরকম হতাশা লাগবে তোমরা যারা ব্যাচমেটদের সাথে উঠবা। দেখবা যে কিছু ব্যাচমেট আছে খুবই পড়ুয়া। হ্যাঁ। দেখবে একদম প্রচুর পড়াশোনা করে, সারাদিন পড়াশোনা করে। কিছু ব্যাচমেট আছে খুব কম পড়াশোনা করে। হ্যাঁ। তারপর কিছু ব্যাচমেট আছে যে দেখবে যে নটরডেম কলেজ, কিছু ব্যাচমেট আছে যে হচ্ছে কিছু ব্যাচমেট আছে যে হচ্ছে আমি কি যেটা বলতেছি এটা আলোচনা না করে মানে তোমরা যারা মেসেজ দিচ্ছ ওইগুলা বলবো? না না ভাইয়া, আপনি আপনার মতো বলতে থাকেন, তারপরে লাস্টে ওদের কোশ্চেন অ্যান্সার আচ্ছা কিছু থাকলে ওগুলো কভার না করলে ওগুলো বলে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তো এইরকম ব্যাচমেট থাকবে, আমার মনে হয় যে তোমরা এইরকম মানে এই কোনো কিছু দেখে লাইফে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ। যে বেশি পড়ে পড়বে, যে কম পড়ে পড়বে। হ্যাঁ। কেউ দেখবে অনেক জোরে পড়ে, অনেক জোরে পড়লে অনেকের পড়ার শব্দ শুনতে সমস্যা হয়। হ্যাঁ। অনেকে আস্তে পড়ে, আসলে সবকিছু মানায় নিয়ে চলবা। মানে এখানে এইরকম না যে এরকম পরিবেশে আসলে হতাশ হয়ে যাওয়া যাবে না। হ্যাঁ। যেমন আমারও নিজের প্রথম দিকে মনে হয়েছে যে আমি মাইগ্রেশন করবো কিনা, আমি প্রথম থেকে দিনাজপুরে মাইগ্রেশন করলে করা যেত। বাট পরে একটা সময় এসে মনে হয়েছে না, এটা আমার অনেক ভালো ডিসিশন ছিল যে আমি এখানে ছিলাম। হ্যাঁ। তো মাইগ্রেশন, তারপর এরকম আরো অনেক চিন্তা আসে। আসলে এই চিন্তাগুলা দেখবা আসলে একটা নিউ পরিবেশে যেহেতু আমরা মানে তোমরা আসবা, তোমাদের এই সকল সিচুয়েশন গুলা তৈরি হয়ে যাবে। তো তো এই এই সকল সিচুয়েশনে ভেঙে পড়া যাবে না। হ্যাঁ। তো মাইগ্রেশন মাইগ্রেশন করবা, এই সকল চিন্তা ভাবনা করবা, হ্যাঁ অবশ্যই করবা, বাট এইগুলা খুব বেশি সময় দিলে তোমার পড়াশোনাটা পিছাই যাবে, এইটা আমার মনে হয়। তারপরে এখানে অনেক রকম মানুষজন, অনেক ব্যাচমেট অনেক রকম। তো সবাই যেরকমই হোক, তুমি নিজে যেরকম, তোমার নিজের যে মোটিভ, তোমার নিজের যে টার্গেট, এইটা একটু বারবার মাথায় রাখবা। হ্যাঁ। এবং মাথায় রেখে সেই অনুযায়ী আগানোর চেষ্টা করবা।
এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে আসলে কিভাবে পড়া উচিত। ফার্স্ট ইয়ারে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি আছে। আমার কাছে মনে হয় তিনটা সাবজেক্টেরই যে কি পরিমাণে গুরুত্ব এটা পরবর্তীতে বুঝতে পারবা। তোমরা আজকে যারা অ্যানাটমি পড়তেছো, পরবর্তীতে যাদের সার্জারি ভালো লাগে, হ্যাঁ, অ্যানাটমির খুবই গুরুত্ব সার্জারিতে। যারা ফিজিওলজি পড়তেছো, হ্যাঁ, পরবর্তীতে দেখবা মেডিসিন, ফার্মাকোলজি, হ্যাঁ, এই পরবর্তী যে সাবজেক্ট গুলো আসতেছে এগুলো সরাসরি রিলেটেড। ফিজিওলজি, ফার্মাকোলজির প্রত্যেকটা, ফিজিওলজির প্রত্যেকটা লাইন তোমার হচ্ছে ফার্মাকোলজিতে লাগে, ঠিক আছে? তো এইরকম আর কি বিষয়। বায়োকেমিস্ট্রির প্রত্যেকটা লাইন তোমার মনে করো যে পরবর্তীতে যে প্যাথোলজি, ফার্মাকোলজি এগুলাতে লাগবে। হুম। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা আমার মনে হয় যে একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে। এই জন্যই এই সাবজেক্ট গুলো খুবই ভালো করে পড়ার চেষ্টা করবা, হ্যাঁ। খুব বেশি, খুব বেশি টার্গেটেড হয়ে মানে পড়ার দরকার নাই। যে যেমন আমি একটু বলি যে আমি যখন প্রথম আহ, মানে প্রথম আমার যখন অ্যানাটমি কার্ড হলো, ওটা হচ্ছে থোরাক্স কার্ড ছিল। তো থোরাক্স কার্ডে আমি মনে মনে ভাবলাম যে থোরাক্স কার্ডের আগে তো খুবই হতাশা যে এখন ওইরকম সিলেবাসই শেষ হয়নি, পরীক্ষা হবে। তো তখন মনে মনে ভাবলাম যে ঠিক আছে, এবার তো আমার প্রথম, আমি হচ্ছে এবার আসলে যেরকম ভাবে হয়েছে প্রিপারেশন এইভাবেই পরীক্ষা দিই, এরপরে আমি ভালো করে পড়বো, হ্যাঁ। তো এইরকম ভাবে পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট হইলো, আলহামদুলিল্লাহ দেখলাম যে মানে থোরাক্স কার্ডের রেজাল্টে ফার্স্ট হইলাম, হ্যাঁ। তো তখন মনে করো যে একটা অটোমেটিক্যালি, হ্যাঁ, আমার মনে হয়েছিল প্রথমে যে আসলে প্রিপারেশনটা কিরকম, কিন্তু পরবর্তীতে দেখি যে রেজাল্ট ভালো হয়েছে। তখন আমি মনে করলাম যে আসলে হ্যাঁ, তখন আমি একটা জিনিস অনুধাবন করলাম যে মেডিকেলে এরকম যে আমি যেরকমই পড়ি না কেন আমার একটা হতাশা কাজ করতে পারে, কিন্তু নিজের কাছে কনফিডেন্ট থাকতে হবে যে পড়াটা ঠিক হচ্ছে এবং এইরকম ভাবে পড়ে যেতে হবে, হ্যাঁ। তারপরে মোস্ট অফ দা তোমরা দেখে চেষ্টা করবা প্রত্যেকটা সাবজেক্টেই, মানে প্রত্যেকটা সাবজেক্টে যে যে টপিকস আছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ এরকম না, প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়বা, হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টকেই গুরুত্ব দিয়ে পড়বা। প্রত্যেকটা সাবজেক্টেরই কোনো না কোনো নলেজ তোমার কোনো না কোনো সময় কাজে লাগবে। এবং একটা কথা আমি বলি যে এখানে একদম সিরিয়াসলি, একদম মন থেকে বুঝে বুঝে পড়বা। হুম। অনেকে বলে যে ভাইয়া বুঝে পড়া মানে জিনিসটা কি। তুমি দেখবা একটা পড়া, তুমি যখন পড়তেছো, পড়ার পরে যখন তুমি পড়াটা বুঝে যাও মন থেকে, একটা আলাদা একটা আত্মতৃপ্তি পাবা, সেলফ স্যাটিসফ্যাকশন, হ্যাঁ। ওই আত্মতৃপ্তিটা যখন চলে আসবে তখন বুঝবা যে তোমার পড়া হয়ে গেছে। এবং তোমরা এইভাবেই পড়বা, এভাবেই পড়বা, বাংলাতে বুঝে বুঝে পড়বা, বাংলাতে কথা বলবা, হ্যাঁ, ঠিক আছে, সব কিছু নিজের মন মতো করে যেভাবে ভালো হয় এভাবে পড়বা। এবং এই সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে পড়লে তোমরা দেখবা যে কাজে লাগাতে পারবে। ঢাকা মেডিকেল কলেজের এক ভাই, উনি ঢাকা মেডিকেল কলেজে খুব ভালো রেজাল্ট করতো। তো ভাইয়ের একটা গল্প আমি শুনছিলাম যে ভাই বলছিল যে ভাই এক সময় নাকি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য তোমার হচ্ছে অন্যরকম লেভেলের পড়াশোনা করতো, যে তাকে ভালো রেজাল্ট করতে হবে এটা তার টার্গেট ছিল। কিন্তু সে যখন ইন্টার্নশিপ করে তখন সে দেখতে পায় যে হচ্ছে আসলে তার সেই নলেজ গুলা, যে খুব বেশি মুখস্থ করে পড়ছে ওই নলেজ গুলা তার আসলে কাজে লাগে না। কোনগুলা তার কাজে লাগে? যেইগুলা হচ্ছে সে বুঝে বুঝে পড়ছিল। এবং আমার প্রথম দিক থেকেই টার্গেট ছিল যে আমাকে বুঝে পড়তে হবে। কোনো রকম প্রেশার নিতাম না যে কালকে আইটেম আজকে আমাকে শেষ করতে হবে, এরকম নিতাম না। আমার টার্গেট ছিল যে কালকে আইটেম আমি যতটুকু পড়তে পারি পড়তে পারবো, তো পড়তে না পারলে পেন্ডিং দিব, এইরকম টার্গেট ছিল, হ্যাঁ। কিন্তু আমার এমন না যে আমাকে পড়া শেষ করেই আজকে দিতে হবে, এরকম টার্গেট কখনোই ছিল না, হ্যাঁ। তো আল্লাহর রহমতে যে কোনো পরীক্ষাতে কখনো পেন্ডিং টেন্ডিং খেতে হয়নি। জাস্ট ওই টার্গেট নিয়ে পড়ছি যে আজকে আমি পড়বো, আমি যতটুকু পারি পড়বো। তোমরা টার্গেট থাকবে, যত যত প্রেশারই থাক যতটুকু পড়বা বুঝে পড়বা। মেডিকেল লাইফে আসছো, শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত না বুঝে পড়বা না। তুমি ফিফথ ইয়ারের পরে দেখবা তুমি একটা প্যাকেট অফ নলেজ, একটা বক্স অফ নলেজ, হ্যাঁ। এবং এই নলেজ দিয়ে তুমি অনেক কিছু করতে পারবা। এবং বিশ্বাস করো, রোগটা ডায়াগনোসিস করা ইম্পর্টেন্ট। তুমি যদি একটা রোগ ডায়াগনোসিস করতে পারো, ট্রিটমেন্ট তুমি অটোমেটিক্যালি পারবে, গুগলে সার্চ দিলেও তো ট্রিটমেন্ট করা যায়, তাই না? তাহলে রোগ ডায়াগনোসিস করার জন্য বুঝে পড়ার কোনো বিকল্প নেই, হ্যাঁ। তাহলে দেখো আমি তোমাদের এখন পর্যন্ত তিনটা কথা বললাম। একটা কথা হচ্ছে মেডিকেলে আসার পরে খুব বেশি সময় বাইরে নষ্ট করা যাবে না, রাতে বেশি সময় বাইরে থাকা যাবে না, রাতে গেলে ওই সময়টা নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার কথা বললাম যে মেডিকেলে এসে এখানে নতুন নতুন মানুষ, নতুন এনভায়রনমেন্ট, বিভিন্ন মানুষ, কেউ জোরে পড়ে আসতে পারে, কেউ খুব বেশি পড়াশোনা করে, কেউ বোর্ডে টপার, কেউ ভালো কলেজের, তুমি নর্মাল কলেজ হতে পারো, যাই হতে পারো, কখনো কোনো হীনমন্যতায় ভোগা যাবে না। তোমার ক্ষেত্রে তুমি সেরা, তুমি তোমার মোটিভ নিয়ে সামনে আগাবা। তিন নম্বর কথা বললাম যে হচ্ছে আলাদা কোনো গাইডলাইন নেই, হ্যাঁ, আলাদা কোনো গাইডলাইন নেই, কোনো গাইডলাইনের দরকার নাই। আমাদের কেউ নাই, হ্যাঁ, আমাদের কোনো পূর্বপুরুষ ডাক্তার না, ভবিষ্যতে কি হবে না হবে এটাও আমরা জানি না। আমাদের সেশন হচ্ছে আমাদের স্যার ম্যামরা যতটুকু পড়াবে আমি শেষ করব, জাস্ট এইটুকু শেষ করো, তোমার সব সিলেবাস শেষ হয়ে যাবে, হ্যাঁ।
অন্য কারোর কোনো হচ্ছে অ্যাডভাইস লাগবে না, কারোর মুখাপেক্ষি হয়ে হয়ে থাকা লাগবে না। আর আরেকটা কথা বললাম যে হচ্ছে তোমরা যেইভাবে পড়ো সেলফ কনফিডেন্ট নিয়ে পড়বা, দেখবে ওইটাই ভালো করতেছে। এবং চেষ্টা করবে শুরু থেকে ভালো করার। প্রথম দু একটা পরীক্ষা জান প্রাণ দিয়ে পড়বা, হ্যাঁ, জান প্রাণ দিয়ে পড়বা, দেখবো প্রথম দু একটা পরীক্ষা ভালো হলে আর অটোমেটিক্যালি তোমার ভিতরে ভালো করার একটা মন মানসিকতা চলে আসতেছে, হ্যাঁ। তাহলে এইভাবে পড়বা। তারপরে ওই যে কোন বই পড়বা, মূল বই পড়বা কিনা, গাইড পড়বা কিনা, আমার কাছে পড়ার ডেফিনেশন হচ্ছে বুঝে পড়া। পড়ার ডেফিনেশন হচ্ছে বুঝে পড়া। এখন তুমি এটা কই থেকে বুঝে পড়বা? তুমি এটা মূল বই থেকে বুঝে পড়তে পারো, গাইড থেকে। গাইডের পড়া তো আলাদা কিছু না, মূল বই থেকে। মূল বই থেকেই তোলা। মূল বই হতে পারে, হ্যাঁ। আমি আমার মোস্ট পড়া পড়তাম হচ্ছে, যেটা সত্য কথা, হ্যাঁ, আমি আমার মোস্ট পড়া পড়তাম হচ্ছে প্রথমে স্যারদের লেকচার করে তারপরে পড়তাম। নিজে কোনো সময় পড়তে যাইতাম না। আমার মনে হয়তো নিজে নিজে পড়তে গেলে ভুল যদি শিখি। কারণ কি, আমি একটা স্যারের ক্লাস করতেছি, একটা স্যারের যখন আমি ক্লাস করব, একটা স্যারের 50 বছর ধরে ক্লাস করার অভিজ্ঞতা, সে ওই জিনিসটা কমপক্ষে 5,000 বার পড়ছে। তো তার ডেপথ অফ নলেজ, তার বোঝানোর ক্যাপাবিলিটি এবং তার পড়া বোঝানোর পরে আমার বোঝার ক্যাপাবিলিটি কখনোই সেম হবে না। তাহলে হোয়াট আই হ্যাভ টু ডু, যে কি করতাম, যে আগে স্যারদের ক্লাস করতাম, দেন ওই বোঝানো পড়াটাকে নিজের মতো করে বুঝে নিতাম। হ্যাঁ, এটা তোমরা করতে পারো। আর আমি শুরু থেকে যেটা করতাম, আমি কিন্তু কোনো কিছু জানতামও না যে এইরকম অনলাইন আছে, এরকম ক্লাস ক্লাস আছে। কি মনে হয়েছে, গুগলে সার্চ টার্চ দিছে। একবার হচ্ছে মিশরের তোমার হচ্ছে একটা স্যারের আমার হচ্ছে ক্লাস খুব ভালো লাগছিল, হ্যাঁ। ডাক্তার ইউসুফ অ্যানাটমির খুব ভালো ক্লাস নেয়, এবং আমি ফার্স্ট ইয়ার থেকেই ওই ডাক্তার ইউসুফ স্যারের ক্লাস করতাম, মিশরের স্যারের। আমি এরকম মনে করতে পারতাম যে হ্যাঁ, তোমরা বলো যে এই স্যারের ক্লাসে এরকম না বললে হয় না, এই না বললে হয় না, কত রকম কত কথা। কিন্তু আমি দেখো, আমি তখন রেজাল্টের জন্য না, আমি তখন বোঝার জন্য আমার স্যারের ক্লাস ভালো লাগতো, আমি মিশরের ক্লাস করতাম, এবং ওইটা ইংরেজিতে হওয়ার কারণে বুঝতে পারতাম। হ্যাঁ, তো এইরকম তোমরা জাস্ট বোঝার জন্য পড়বা। রেজাল্ট রেজাল্ট যাই হোক, হ্যাঁ, বোঝার জন্য পড়বা, দেখবো অটোমেটিক্যালি একটা তোমার হচ্ছে ভালো একটা ফিডব্যাক আসবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ। এবং তোমরা এখন কি, এখন হচ্ছে বিশ্বায়নের যুগ। হ্যাঁ, বিশ্বায়নের যুগ। এখন যদি কেউ বলে যে আমি আমি খুব একটা ছোট মেডিকেল কলেজে পড়ি, নতুন মেডিকেল কলেজে পড়ি, কোনো মেডিকেল কলেজে ছোট না, কেউ যদি বলে, বা কেউ বলে পেরিফেরিতে পড়ি, আমি ঢাকাতে পড়ি না, এটা টোটালি রং। এখন একটা বিশ্বায়নের যুগ, হ্যাঁ। কেউ বলবে যে কেউ ঢাকা মেডিকেল কলেজের টিচারদের কাছে ক্লাস করে, তুমি বলবা আমি পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট টিচারদের ক্লাস করি। ইউটিউবে এখন প্রত্যেকটা মেডিকেল সেক্টরের, প্রত্যেকটা দেশের টপ 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 টিচারের ভিডিও অ্যাভাইলেবল, হ্যাঁ। আমি ফার্স্ট ইয়ার থেকে মিশর, তারপরে যখন সিএনএস করতাম তখন বড় বড় সঞ্জয় সানিয়াল নামে স্যারের একটা বিশাল বড় বড় স্যার, লেকচারার, প্রফেসর, এদের ক্লাস করতাম। আমি ফোর্থ ইয়ার থেকে ইন্ডিয়ান মানে ভালো ভালো কোর্স করতাম, হ্যাঁ। ডাক্তার নাজিব থেকে শুরু করে ডাক্তার বিন, অসমোসিস, হ্যাঁ, আর অনেক অনেক ক্লাস করতাম। তো এই যে এখন যুগ হচ্ছে বিশ্বায়নের যুগ, হ্যাঁ। তুমি যদি এখন বলো যে হ্যাঁ আমি এখানে আছি, আমার এখানে টিচার নাই, আমার এখানে রুগী নাই, এটা পুরো ভুল ধারণা। কারণ বিশ্বায়নের যুগ, এখন সবকিছু অ্যাভেলেবল। তুমি এখানে থেকে ইউএস স্ট্যান্ডার্ডের ক্লাস করতে পারো, তুমি এখানে থেকে পুরো পৃথিবীর ভালো ভালো টিচারদের ক্লাস করতে পারো। ইউটিউবে হাজার হাজার ভিডিও অ্যাভেলেবল, আমারই ইউটিউব চ্যানেলে প্রায় 900+ ভিডিও অ্যাভেলেবল। তোমরা যখন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার উঠবা, ফার্স্ট ইয়ার থেকে আমার সবকিছুর ভিডিও আছে, হ্যাঁ, এবং পুরো বাংলায় ডেমনস্ট্রেশন করা। তো এই জিনিসগুলো এখন খুবই, যুগ আসলে আগে এগিয়ে যাচ্ছে, আমাদেরও আগানো উচিত। এখন এগুলো ভাবা যাবে না যে আমরা এখানে পড়তেছি ওখানে পড়তেছি না, বা আমরা বেসরকারি মেডিকেল কলেজে পড়তেছি সরকারিতে পড়তেছি না, এগুলো টোটালি রং কনসেপ্ট, হ্যাঁ। এখন খুবই বিশ্বায়নের যুগ, এই সময়কে ম্যাক্সিমাম ইউটিলাইজ করতে হবে। আমি লাস্টে একটা কথা বলবো, যে ক্লাসে সবাই একটা জিনিস মনে রাখবা, তোমরা যতক্ষণ ক্লাস করো, মনে করো আজকে 2 ঘন্টা ক্লাস, হ্যাঁ। তো 2 ঘন্টা ক্লাস, এখন একটা ক্লাসে আমাদের ব্যাচে যেমন 170 জন ছিল, তোমাদের ব্যাচে মনে করলাম আমি 150 জন। তো একটা জিনিস মনে রাখবা, এই 2 ঘন্টা বা 1 ঘন্টা একটা লেকচার ক্লাস, এই ক্লাসে 100 জন কিন্তু সেম সময় পাবে। এখন এই ক্লাসের ভিতরে দেখবা যে কেউ পুরো 1 ঘন্টা মনোযোগ দিচ্ছে, হ্যাঁ, কেউ পুরো কি করতেছে, কেউ পুরো আধা ঘন্টা মনোযোগ দিচ্ছে, কেউ মোবাইল চাপতেছে, কেউ রাতে ঘুমায় নাই, ক্লাসে এসে ঘুমাচ্ছে, কেউ বলতেছে হ্যাঁ কি পড়া, আমি এটা বুঝতেছি না, আমি পরে পড়ে নেব। কিন্তু দেখো, টাইমটা কিন্তু 1 ঘন্টা। এই 1 ঘন্টার ভিতরে, টাইমটা তোমার জন্য 1 ঘন্টা, তোমার মেডিকেল কলেজে যে টপ করবে সেও 1 ঘন্টা, যে কম পড়বে তার জন্য 1 ঘন্টা। কিন্তু ওই যে একজন মনোযোগ দিয়ে করতেছে, একজন ঘুমাচ্ছে, একজন রেস্ট নিচ্ছে, একজন ফোন চাপতেছে, দ্যাটস দ্য ডিফারেন্স। সময় কিন্তু সবার জন্য সমান, হ্যাঁ। সময় সবার জন্যই সমান, তোমরা এখানে সবাই মেধাবী। তোমরা চাপা যে ম্যাক্সিমাম টাইমকে ইউটিলাইজ করা, ঠিক আছে? এটাই কি, মানে মোটামুটি গাইডলাইন কি শেষ হলো নাকি? আমাকে একটু বললো না, আর কিছু বলবো নাকি? আমি আসলে খুবই আনপ্রিপেয়ার্ড ছিলাম। আমি মা বলবো একদম জাস্ট এখানে শুরু করার আগেও আমি হচ্ছে জার্নি করছি, জার্নি করে বাস থেকে আসছি, হ্যাঁ, এসে করছি। তোমরা একটু বলো। ভাইয়া, নো নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানে আমরাও আসলে, এটা খুব অফিসিয়াল সেশন এমন কিছু না।
কিন্তু আপনার আসলে আপনার না, জার্নিটা অফিসিয়াল না, এবং তোমার যেভাবে, প্রত্যেকটা কিছু মন থেকে আসা লাগবে, মন থেকে আসলে অটোমেটিক্যালি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি ভাইয়া, আপনি যেভাবে আপনার জার্নিটা বলছেন এবং আপনার সাজেশন, সবাই আমাদের এখানে লাইভ এবং ইনবক্সে সবাই বলছে, অনেক প্রশংসা করছে। তো এটার মধ্যে আবার অনেকে এই যে দেখেন চ্যাট বক্সে অনেকে কোশ্চেন করেছে যে হচ্ছে নন গভর্নমেন্ট মেডিকেল সম্পর্কে কিছু আচ্ছা আচ্ছা বলতে, তারপর হচ্ছে ভাইয়া বুকস আচ্ছা আর আচ্ছা, ঠিক হচ্ছে আছে, আমি একটু হচ্ছে তাহলে কোশ্চেন গুলা বইয়ের। দেখে ওইগুলা ওইগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটার জি কি ভাইয়া। কোনো টাইম আছে যে কতক্ষণের না ভিতরে না আমাদের ভাইয়া, শেষ আপনি শেষ আপনি করতে? আপনার মতো করে কতক্ষণ বলতে পারবেন, কতক্ষণ আর আমাদের ওরা সময়? যদি ভাইয়া আপনি আপনার মতো করে বলতে পারবেন, আচ্ছা এছাড়া আচ্ছা, ওকে, যদি মানে ঠিক আছে। কারোর কোনো কোশ্চেন থাকে ওটা এখানে দিলে ওটা বলতে পারবেন, আচ্ছা, আমি সমস্যা নেই। তখনই বলবো, তোমরা যারা আছো এই যে চ্যাট বক্সে, তোমরা একটু বলো যে তোমাদের ভালো লাগছে কিনা, কারণ ভালো না লাগলে তো আর এত বলার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু কোশ্চেন গুলার একটু করি। তোমরা যারা করছো, আমি প্রথমে বলি। প্রথম কোশ্চেন যেটা, যে ভাইয়া বুকস এবং প্রত্যেক বিষয়ের কনসেপ্ট গুলো ভালোভাবে বোঝানোর জন্য অনলাইন সোর্স গুলো নিয়ে আলোচনা করলে ভালো হয়। আমি তো বললামই, তুমি তোমার যে সোর্স থেকে ইচ্ছা, তোমার টার্গেট হচ্ছে বুঝে পড়া। হ্যাঁ, তুমি হচ্ছে বই থেকে পড়বা, অনলাইন থেকে পড়বা, ইউটিউব থেকে পড়বা, ফেসবুক থেকে পড়বা, হ্যাঁ, যার যেখান থেকে ইচ্ছা পড়বা। হ্যাঁ, তোমাকে যে এমনই না যে অনলাইনের বিভিন্ন কোর্স কিনতে হবে, বিভিন্ন কোর্সে ভর্তি হবে, নট লাইক দ্যাট। তুমি যেখান থেকে বুঝতে পারবা তুমি সেখান থেকে পড়বা। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কথা। আর কোন বইটই কিনতে হবে এইটা নিয়ে মাথা ব্যথা করার কিচ্ছু দরকার নাই, অনেক বই কিনবা, অনেক বই পড়াই হবে না। তোমার টার্গেট হচ্ছে যেই টপিক্স পড়ছো ওইটা যেখান থেকে পারো তুমি বুঝে পড়বা, প্রচুর বইয়ের পিডিএফ আছে, এত প্রেশার নেওয়ার কিছুই নেই। হ্যাঁ, এই নাম বলতে গেলে তো অনেক বইয়ের নাম, তখন দেখবে হ্যাফেজার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলতেছে যে হচ্ছে ভাইয়া আপনার ইউটিউব চ্যানেলের নাম বলে ভালো হয়। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার একটা ইউটিউব ফেসবুক পেজ আছে, দুইটারই নাম হচ্ছে ডাক্তার খালেদ হাসান মিলু। তোমরা সার্চ দিবা, ইনশাল্লাহ পেয়ে যাবো, ওখানে অনেক ভিডিও আছে ইউটিউবে। আশা করি তোমাদের কোনো না কোনো সময় কাজে লাগবে, দেখবে ইনশাল্লাহ। নন গভর্নমেন্ট মেডিকেল সম্পর্কে কিছু বলেন। নন গভর্নমেন্ট মেডিকেল সম্পর্কে আসলে আমি নিজেও খুব একটা ভালো জানি না। তবে তোমরা এখানে মনে রাখবা যে তোমাদের ডেজিগনেশন কিন্তু গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট মেডিকেল কলেজ না। তোমাদের আলটিমেট অ্যাচিভমেন্ট হচ্ছে এমবিবিএস ডিগ্রি। তো ডিগ্রিটা যেহেতু সেম, তোমাদের প্লেসটা ফ্যাক্টর করবে না। অর্থাৎ ওই যে বললাম, এখন বিশ্বায়নের যুগ। তুমি যদি মনে করো যে হচ্ছে তুমি যদি মনে করো যে তুমি এখান থেকেই ভালো করবা, অবশ্যই ভালো করা যাবে। হ্যাঁ, অনেকে বলে যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বলে যে বেসরকারি মেডিকেল কলেজে পেশেন্ট তুলনামূলকভাবে কম থাকে, কারণ যেহেতু এখানে কস্ট অনেক একটা বিষয়, সবার তো সামর্থ্য ওই রকম না। এটা ভুল কথা। হ্যাঁ, যতগুলা পেশেন্টই থাকে, তুমি যদি ওইগুলাকে দেখো, প্রত্যেকটা পেশেন্ট, আমাদের স্যাররা বলে পেশেন্ট ইজ অ্যান ওপেন বুক। হ্যাঁ, পেশেন্ট এক একটা বই। এবং পেশেন্ট যে তোমার হসপিটাল থেকেই দেখতে হবে এরকম না, রাস্তাঘাটে চলতে চলতে অনেক কিছু শেখা যায়, অনেক পেশেন্ট দেখা যায়। হ্যাঁ, তোমরা সব কিছু থেকে নলেজ নিয়ে ইনরিচ করবা, দেয়ার ইজ নো ডিফারেন্স। কিছু ডিফারেন্স হয়তো বা থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় যেহেতু আলটিমেট টার্গেট সেম জিনিস, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। ফার্স্ট ইয়ারের সাবজেক্ট গুলোর জন্য কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করলে ভালো হয়। কোন রকম কোনো সাজেশনে যাওয়া যাবে না, তুমি তোমার মতো করে অ্যাচিভ করে নিবা। তুমি ইউটিউবে সার্চ দিবা টপিকস লিখে, দেখবা অনেক। আমি আমি নিজেই 10-15টা চ্যানেলের ভিডিও দেখতাম, দেখতে দেখতে আমার কাছে একটা ভালো লাগতো। হ্যাঁ, কিন্তু 10-12টা থেকে আমি দুই একটা করে নলেজ নিতে নিতে অনেক হয়ে যেত। হ্যাঁ, অর্থাৎ আমি বললাম না, এখানে কোনো গাইডলাইন লাগবে না, তুমি নিজের মতো করে খুঁজে নিবা যে কোনটা তোমার জন্য ভালো। আমি বলতেছি না যে ইউ হ্যাভ টু ফলো মাই চ্যানেল, অথবা ইউ হ্যাভ টু ফলো ড্রিমার্স মেডিকেল একাডেমি, এইরকম না। তোমার যেটা ভালো লাগে তুমি অটোমেটিক্যালি খুঁজে নিবা। আচ্ছা, তারপরে সবাই বলতেছে যে ভালো লাগছে এইটা। আমাকে একজন বলছে যে ক্যারিয়ার নিয়ে কিছু বলেন ভাই। ক্যারিয়ার নিয়ে বলার মতো আমার মিনিমাম যোগ্যতাও নাই, আমি আমার নিজের ক্যারিয়ার নিয়েই অত কিছু জানি না, বুঝছো। খুবই ক্যারিয়ার নিয়ে সবাই ফ্রাস্ট্রেটেড থাকবে, এটা নিয়ে এত টেনশন করার দরকার নাই। ভাগ্যে রিজিকে যা আছে ইনশাল্লাহ হবে। হ্যাঁ, চেষ্টা করবো মানুষের জন্য কাজ করার, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকবা, শুরুর দিক থেকে ভালো করে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আর আসলে আমাদের মেডিকেল প্রফেশনটা খুবই ব্রড প্রফেশন, তুমি যদি এখানে নিজেকে পটেন্ট হিসেবে তৈরি করতে পারো, তাহলে তোমার কোনো কিছুর অভাব হবে না লাইফে। হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর কারো কোনো কোশ্চেন আছে? ওখানে তো আর কোনো কোশ্চেন দেখলাম না। তোমরা হচ্ছে ওই ভয়েস করে আমাকে কোশ্চেন করো, তাহলে আরো ভালো হয়। হ্যাঁ, আর তোমরা চেষ্টা করবা, হ্যাঁ, যে মূল বইটা যতটুকু পড়া যায়, মূল বইটা হচ্ছে পড়লে কি হবে যে
তোমার আসলে হচ্ছে মূল বইটা অনেক গল্পের মতো লেখা থাকে, গল্পের মতো যে কোনো জিনিস করলে ভালো লাগে। হ্যাঁ, আমি যদি তোমাদের এই সেশনের শুরুতে বলতাম যে আমাদের 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্টের এই এই বই, এই এই বই কিনে পড়তে হবে, গাইডন হল না পড়লে কোনো ভালো ডাক্তারই হওয়া যাবে না, মূল বই পড়তে হবে, লাইন বাই লাইন পড়তে হবে, এই দিস উইল বি ক্রিয়েটেড টক্সিসিটি টু ইউ। হ্যাঁ, অবভিয়াসলি ক্রিয়েটেড টক্সিসিটি। এইগুলার ভিতরে যাওয়া যাবে না, তোমার যতটুকু ইচ্ছা ততটুকু পড়ো, মূল বই পড়তে হবে এইরকম কোনো, আমি তো এইরকম কোনো মানে বাধা ধরা নিয়ম দেখি না। আমি যেটা দেখি যে আমাকে বুঝতে হবে। হ্যাঁ, বোঝার জন্য বোঝার জন্য যে কোনো সোর্স ইজ এনাফ। তারপর আরেকজন বলছে যে আহ, অনেকে বলে যে মেডিকেল থেকে ভার্সিটি পড়াই বেটার, এটা কি ট্রু? তো মেডিকেল থেকে ভার্সিটিতে পড়া বেটার আসলে আহ, এটা আমার মনে হয় না কখনোই ট্রু। হ্যাঁ, কেন ট্রু না, আমি যদি কয়েকটা কারণ দেই। প্রথম কারণ হচ্ছে দেখো, যে ভার্সিটিতে তুমি কি নিয়ে পড়বা, ফিজিক্স নিয়ে পড়বা, ভার্সিটিতে তুমি গণিত নিয়ে পড়বা, ঠিক আছে, অনেক ভালো ভালো সাবজেক্ট। হ্যাঁ, আচ্ছা, এখন যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তুমি তোমার নিজের হিউম্যান বডি সম্পর্কে তো জানতে পারবা না, তাই না? তুমি তোমার নিজের হিউম্যান বডি সম্পর্কে জানতে পারবা না। মেডিকেল সায়েন্সে তুমি তোমার নিজের বডি সম্পর্কে জানতে পারবা, তুমি তোমার নিজেকে সেবা দিতে পারবা, তোমার পরিবারের মানুষকে সেবা দিতে পারবা, দেশের মানুষকে সেবা দিতে পারবা, যেটা খুবই ব্রড একটা জিনিস, যেটা খুবই ব্রড একটা জিনিস। হ্যাঁ, তোমার ফিজিক্স থেকে এই যে একটা বাল্ব, তারপর কত কমিউনিকেশন টুলস আবিষ্কার হয়েছে, আমরা যোগাযোগ করতেছি, সবই ঠিক আছে, সবকিছুরই দরকার আছে, মানে কোনোটাই কম না। কিন্তু যখন নিজে বিপদে পড়ে তখন বোঝা যায় যে লাইফ আসলে কত ন্যারোড হয়ে যায়। হ্যাঁ, এজন্য একটা মানুষকে সেবা দেওয়ার মতো প্রফেশন, আর হেলথ ইজ এ নোবেলেস্ট প্রফেশন। হ্যাঁ, এর এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ, এটার সাথে আসলে কোনো কম্পেয়ারই যায় না। হ্যাঁ, অলওয়েজ গো ফর মেডিকেল, নেভার এভার হতাশ, কোনো হতাশ হবে না। হ্যাঁ, কোনো হতাশ হবে না লাইফে, কোনো প্রেশার নিবা না, তোমার কোনো টার্গেট থাকবে না, তুমি শুধু বুঝে পড়ে পড়বা, এইটাই টার্গেট। তাহলে দেখবে যে লাইফ অনেক হয়ে যাচ্ছে, ইজি হয়ে যাচ্ছে। মেডিকেল এক্সাম নিয়ে কিছু বলেন। ওই যে বললাম যে এক্সামের আগে প্রেশার নেওয়া যাবে না, যে কাল আজকে আইটেম তোমাকে যেভাবে হোক আইটেম ক্লিয়ার করতে হবে, এইরকম না। হ্যাঁ, তোমার টার্গেট হবে আমি যতটুকু পারি বুঝে পড়বো, আইটেমে আমি যদি আজকে না পারি আমাকে কি করবে, পেন্ডিং দিবে। পেন্ডিং দেওয়া মানে তো আর আত্মহত্যা না, তুমি তো মরে যাচ্ছ না। পেন্ডিং দিবে, তুমি তারপরের দিন পড়ে দিবা। আমি বলছি না, আমার এমনও হয়েছে যে আমি দেখছি যে বায়োকেমিস্ট্রিতে 25 পেজের আইটেম, আমি এখন একদিনে 25 পেজ কি করে পড়বো? না, আমি টার্গেট নিয়েছি যে আমি আজকে খালি 1 পেজ বুঝে পড়বো। এমনও হয়েছে আল্লাহর রহমতে, ওই যে বললাম যে কখনো কোনো আইটেম পেন্ডিং খেতে হয়নি। তো কি হয়েছে যে দেখা কিছু এরকম পড়তে পড়তে হয়ে গেছে। হ্যাঁ, তুমি জাস্ট একটা বুঝে পড়ার টার্গেট নাও, ইনশাল্লাহ মানে ভালো হবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া আলাদা কোনো না যে তোমাকে এটা পড়তে হবে, অ্যানাটমিতে এত সময় দিতে হবে, ফিজিওলজিতে এত সময় দিতে হবে, এই জিনিসগুলোর আমার মনে হয় না যে কোনো দরকার আছে, বা এগুলো ইফেক্টিভ কিছু। হ্যাঁ, আর কারোর কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দিই নাকি, লিফা? ভাইয়া আরো কয়েকটা কোশ্চেন দেখি এখানে লিখেছে যে হচ্ছে মেডিকেলে লেকচার ক্লাসগুলো করার পরে হুম হুম। ইউটিউবে হচ্ছে ফ্রি ক্লাসগুলো করার পর কি কোনো অনলাইন কোর্স এখনই করা জরুরি কিনা, মানে বিভিন্ন জায়গায় ওরা বিভিন্ন ও কোর্স আচ্ছা দেখছে তো কনফিউজ হয়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা। অনলাইন কোর্স বলতে আমি, আচ্ছা যদি আমার নিজের কথা বলি, আমি যখন ছিলাম তখন, আমরা যখন ছিলাম তখন তো ওইরকম অত কোর্স টোর্স ছিল না, কোর্স আসছে করোনার পরে। হ্যাঁ, তো আসলে মেডিকেল তোমার এটা এমন একটা জায়গা যে উম, আচ্ছা, মেডিকেল এমন একটা জায়গা যে মেডিকেলে তোমার কি হতে পারে, যে মেডিকেল এমন একটা জায়গা যে আমার মনে হয় যে এই পর্যায়ে এসে নিজে নিজে তোমার নিজেকে ইমপ্রুভমেন্ট করা দরকার, এই পর্যায়ে এসে, এইটা একটা কথা। এখন দ্বিতীয় কথা, হ্যাঁ, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে কেউ একজন একটা জিনিসকে খুব সহজ করে বোঝাতে পারে। হ্যাঁ, তোমার কোর্স জিনিসটা তো আলাদা না, কোর্স হচ্ছে কোনো সিনিয়র তোমার ক্লাস নিবে, এবং ওই জিনিসটা যদি সুন্দর করে বোঝাতে পারে এবং তুমি যদি বুঝতে পারো, অবশ্যই তোমরা তাকে ফলো করো। হ্যাঁ, তোমরা তাকে ফলো করতে পারো, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস, আমার ইউটিউব চ্যানেলে তো সব, মোস্ট অফ দ্য ভিডিও, সব ভিডিওই তো ফ্রি, লাইক 909 কি 900+ ভিডিও। হ্যাঁ, তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। বা পেইড কোর্স তোমরা করতে পারো, করে দেখতে পারো, কিন্তু আমার মনে হয় যে এই পর্যায়ে এসে নিজে নিজের পড়া উচিত। তবে হ্যাঁ, যে কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, যে কেউ যদি খুব সুন্দর করে বোঝাতে পারে, হ্যাঁ, কেউ যদি তার নলেজটাকে স্প্রিড করতে চায়, আমি কেন তার নলেজ নিব না? হ্যাঁ, তবে এটা মনে রাখবা যে খুব বেশি টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। হ্যাঁ, তুমি তোমার নিজের নলেজকে কাজে লাগাও, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে না? লিফা তুমি কি বলো, তুমিও তো অনেক সিনিয়র।
ভাইয়া আমি তো আপনার জুনিয়রই না, আমিও এটাই ভাইয়া বলি কারণ হ্যাঁ, এত এখানে আমরা তো এইরকম না ফার্স্ট যে ইয়ারে হ্যাঁ। থাকতে এত মানে ওরা এখন আসলে যত অ্যাডভান্স আমি মনে করি ভাইয়া, মানে হুম, ওরা এখনই দেখি যে আমাদের তো ড্রিমার্স মেডিকেল একাডেমি হচ্ছে ইউএসএমএলই বেসড গ্রুপ আর কি, এখানে যে এমআরসিপি তারপর হচ্ছে হুম, হুম। এমআরসিএস প্ল্যাব মানে এগুলোর গাইডলাইনও দেওয়া হয়। তো এখানে কিন্তু যারা হচ্ছে এমবিবিএস করতেছে এরপরের মানুষজন ওরা হচ্ছে কোচিং টোচিং করে, কথা বলে, এগুলো নিয়ে ডিসকাশন করে। ওরা এসে এবার দেখলাম যে ফার্স্ট ইয়ারের ওরাই বলতেছে যে আপু ইউএসএমএলই দিব, বা এভাবে যদি চিন্তা করি এখন থেকে কিভাবে ক্যারিয়ার, মানে আমি একটু অবাকই হলাম যে আমরা তো ফার্স্ট ইয়ারে এগুলো নামই শুনি নাই, এরকম ব্যাপার। হ্যাঁ, তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আর কি আমি ভাইয়া। একটু শুনে নাই, হ্যাঁ। হ্যাঁ আমি এখনই তো খুব ভালো করে যে জানি ইউএস ফ্যামিলি সম্পর্কে এরকম, তবে আমার যেহেতু টার্গেট আগে থেকেই আমি যে ফুল দেশে থাকবো, আমার এরকম টার্গেট। আমার একটা জিনিস মনে হয় যে হচ্ছে আমি যাদের যেই পেশেন্ট গুলোর কথা শুনবো তারা যদি আমার মাতৃভাষায় আমাকে বোঝাতে না পারে তাদের সমস্যাটা, এবং আমি যদি তাদেরকে মন মতো এক্সপ্লেইন না করতে পারি, হ্যাঁ সবার ক্ষেত্রে পার্সপেক্টিভ আলাদা, বাট আমার ক্ষেত্রে মনে হয় যে দেশের মানুষের জন্য কিছু করা উচিত। আচ্ছা, তোমরা এটা করতে পারো, তবে আমার মনে হয় যে এই পর্যায়ে নিজের অ্যাবিলিটিটাকে কাজে লাগাও। যেমন কোচিং, যেমন অ্যাডমিশনের সময় যেটা গুরুত্বপূর্ণ, যে তুমি যদি চান্স না পাও তুমি কিন্তু আর মেডিকেলে পড়তে পারবে না। তো তোমার সময় লিমিটেড, ওই সময় তোমাকে অবশ্যই হেল্প নিতে হচ্ছে। কিন্তু এইটা তো আর এমন না, এটা তুমি মেডিকেলে ঢুকছো মানে তুমি হচ্ছে এখান থেকে একসময় পাশ করে ডাক্তার হয়ে যাবে, তাই না? তাহলে এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাহলে নিজের তুমি নিজের জন্য চেষ্টা করো, নিজে নিজে চেষ্টা করো। হ্যাঁ, এত কোর্স কোর্স করবা, অবশ্যই কোর্স করবা, কিন্তু এরকম না যে নিজে নিজে পড়বা না। সবাই যদি গুলায়ে খাওয়াই দেয় তাহলে তোমার নিজের ব্রেনে তো হবে না। নিজের ব্রেনে তো কোনো অ্যাক্টিভিটি হবে না, ওয়ার্ক হবে না। ওয়ার্ক না হলে নিজের কি হবে? ওয়ার্ক আপ না হলে তো বিল্ড আপ হবে না ব্রেন। ভাইয়া, আরো কিছু প্রশ্ন আসছে কি যে টিউশন করালে কি পড়াশোনার ক্ষতি হয় কিনা বা টাইম লস হয় কিনা, আপনি কি না, অবশ্যই করেছেন? টাইম লস হবে, টিউশন করলে টাইম লস হবে না? এই টাইম কি আলাদা নাকি? 24 ঘন্টাই তো আমাদের সময়। হ্যাঁ, এখন দেখতে হবে যে তুমি কোন কন্ডিশনে আছো। এখন আমার শুরুর দিক থেকে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর বাবা মা নাই, হ্যাঁ, ওদের আর্থিক অবস্থা ভালো না, তো ও তো টিউশন করছে, ও টিউশন করে কত কষ্ট করে পড়াশোনা করছে, হ্যাঁ। তবে আমার যেটা মনে হয় যে মোস্ট অফ দারই তো মোটামুটি একটা ফ্যামিলি তোমার হচ্ছে সাপোর্ট থাকে। যদি তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে তাহলে তোমার টিউশন করার দরকার নাই। হ্যাঁ, যেমন আমি তোমার হচ্ছে ফাইনাল ইয়ার পর্যন্ত কখনোই কোনো টিউশন করাইনি, হ্যাঁ, কখনোই কোনো টিউশন করাইনি। এবং টিউশন করানোতে, টিউশন করালে এই সময় আসলে পড়ার সময় থাকে না। তবে আল্লাহর রহমতে এই যে মেডিকেলে যদি ভালো করে পড়াশোনা করি, তাই আমি এই যে ফাইনাল ইয়ারদের জন্য কিছু কোর্স নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি যে লেকচার ক্লাস তৈরি করছি, এগুলো অনেকে দেখে, হ্যাঁ, অনেকে ফলো করে। অর্থাৎ কোনো না কোনো সময় তুমি পড়াতে পারবা। আর আমি যে এখন মেডিকেলের যদি যেগুলো পড়াচ্ছি এগুলো তো আমার ইফেক্ট উপকার হচ্ছে, কারণ যেহেতু মেডিকেল রিলেটেড। আর অন্যান্য ক্লাস পড়ালে তো যেটা হয় যে ওইটা তো আর ওই রিলেটেড হয় না, এই জন্য হয়। হ্যাঁ, কোনো না কোনো দিক থেকে তুমি বেনিফিটেড পাবা, বিসিএস একটু হেল্প হবে, ফিনান্সিয়ালি হেল্প হবে। তবে আমার মনে হয় ওই আর্লি এজে যদি হচ্ছে প্রাইভেট পড়ায়, আবার অনেকে তো আবার নর্মাল প্রাইভেট পড়ায় না, বিজনেস আইকন হয়ে যায়। হ্যাঁ, তো তাদের তো অনেক টাকা হয়ে যায়, তখন আসলে অনেক টাকা হয়ে গেলে একটু কিরকম আসলে যে অভিজ্ঞতা নাই। তবে তোমরা চেষ্টা করবে আসলে যত কম পড়ানোর জন্য, কারণ এক্সট্রা টাইম দিলে ওইটা তো টাইম ওয়েস্ট হবেই, হ্যাঁ, এটা। ভাইয়া আরো কিছু প্রশ্ন এসেছে যে হচ্ছে নোট করে আসলে পড়া জরুরি কিনা, মানে আপনি কিরকম অবশ্যই করে অবশ্যই পড়ছেন? নোট করে পড়বা। আমার ফার্স্ট ইয়ারের পর্যন্ত এখন পর্যন্ত নোট হয়ে আছে। আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে কিরকম করে নোট করে পড়বো, আমার সব কিছু নোট। হ্যাঁ, এই যে দেখো আমি আমার হচ্ছে টেবিল থেকে, আসলে টেবিল এখন অনেক অবস্থা, এই যে দেখো আমার এই যে তোমার হচ্ছে, আমি দেখাই সবাইকে যাতে তোমরা এইগুলো ফলো করো। এই যে দেখো, এই যে উপর টুকুর আমার টেবিলের এই যে উপর টুকুর, হ্যাঁ, এবং এই যে যে পেজ টেজ দেখতেছো, এরকম আমি যদি একটা পেজ বের করে নিয়ে আসি, হ্যাঁ, এই যে পেজ বের করে দেখো, এটা নিওপ্লাজম, আমি এইরকম লেভেলে নোট করে পড়তাম প্রত্যেকটা টপিক, এই যে দেখো। এবং এগুলো কিন্তু নর্মাল পেপার না, এগুলো সব অফসেট পেপার, ঠিক আছে? অফসেট পেপারে দেখো এরকম নোট করে পড়তাম, এবং নোটগুলো যাতে কখনো নষ্ট না হয়, এবং আমার সব কিছু নোট। এবং আমার নিজের ইচ্ছা আছে যে আমি হচ্ছে করব একদম তোমার হচ্ছে অ্যাটলিস্ট থার্ড ফোর্থ ইয়ারের তোমার প্যাথো ফিজিও, প্যাথো ফার্মা মাইক্রো, আর হচ্ছে মেডিসিন সার্জারি গাইনি, এই সবগুলোর আমার নিজের নোট ছাপাবো ইনশাল্লাহ। এবং আমার মনে হয় যে এগুলো আমি খুবই নিজের মতো করে সর্বোচ্চ বুঝে বুঝে এবং ওভাবেই লিখতাম, আমার নিজের মতো করে লিখতাম, এবং ওইগুলাই বারবার পড়তাম। কারণ বই তো বারবার পড়ার সময় পড়বা না, অবশ্যই নোট করে পড়বা। নোট মানে তোমার মতো করে লেখা, হ্যাঁ, তো তোমার মতো করে লেখাটা তুমি সবচাইতে ভালো বুঝবে, নো ডাউট।
ভাইয়া আরো কোশ্চেন করেছে যে ইজিলি ভাইবা আসলে কিভাবে দেওয়া যায়, বা বাসায় থেকে যদি ক্লাস করে কেউ, মানে হোস্টেলে হয়তো থাকা সম্ভব না, আর এমবিবিএস অবস্থায় পড়াশোনার পাশাপাশি অন্য কি করা যেতে পারে, বা কতটুকু যৌক্তিক, এটা প্রশ্ন উত্তর ভাইয়া দিয়েছেন এর আগে, কিন্তু প্রথম প্রশ্নের উত্তরটা ভাইয়া। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি জানো, যে কি বলছে? ভাইয়া এই যে বাসায় যদি কেউ থাকে, হোস্টেলে না থাকা সম্ভব হয়, তাহলে হচ্ছে ইজিলি ভাইবা কিভাবে দেওয়া যায়, মানে কিভাবে প্রিপেয়ার হবে সে। মানে এখানে তুমি যেখানেই থাকো, ভাইবার সাথে তো আর মানে হোস্টেল আর বাসার সম্পর্ক না। বাসায় থাকতে পারলে তো ভালো, হোস্টেলে থাকতে ফার্স্ট ইয়ারে অ্যাডাপ্টেশন করতে তো অনেক কষ্ট হয়ে যায়। যেমন আমি বলতাম যে আমার 4টা রুমমেট ছিল, আমার 4টা রুমমেটই খুব জোরে জোরে পড়তো, হ্যাঁ। তো এত জোরে জোরে পড়তো আমার তো, আর ওরা এমন লেভেলে পড়াশোনা করতো, হ্যাঁ। কেউ তোমার হচ্ছে সারাদিন পড়তো, কেউ সারা রাত পড়তো, কেউ রাত 11টার সময় পড়ে ঘুমাইতো। এখন আমার কি হইতো, যে কেউ যদি একজন পড়তো তো ওদের দেখে এখন পড়তেছে ওরা, আমার তো বাধ্য হয়ে একটু পড়া লাগবে, কারণ ও পড়তেছে, ব্যাচমেট পড়লে তখন না পড়লে খারাপ লাগে। তো কি হইতো আমার ক্ষেত্রে, যে আমার যেই ব্যাচমেট হচ্ছে 11টা পর্যন্ত পড়তো, আমার তখন 11টা পর্যন্ত পড়া লাগতো। আমার আরেকটা ব্যাচমেট ছিল, আবার ও 11টার সময় ঘুমাই যায়, তো আরেকটা ব্যাচমেট ছিল যে ও সন্ধ্যার দিকে ঘুমায়নি, 11টার সময় উঠে পড়ে ও 2টা 3টায় আবার ঘুমাইতো। আবার আমার একটা ব্যাচমেট আছে যে ও 3টার সময় উঠে পড়তো। তো আমার এরকম করতে করতে দেখা যায় তো আমি আর ঘুমাইতে পারতেছি না। আবার এর ভিতরে কয়েকজন খুব জোরে পড়তো। তো আমার মাঝে মাঝে এমনও মনে হয়েছে যে মাথায় যে পানি ঢালতাম, হ্যাঁ, যে একটু শব্দটা কমুক। হ্যাঁ, অনেক রকম স্ট্রাগল হোস্টেলে, তোমরা বাসা যদি কাছে হয় অবশ্যই বাসায় বেস্ট, কিন্তু মেডিকেলের হোস্টেল একটা আলাদা জায়গা। এখানে অল টাইম কেউ না কেউ পড়তে থাকে। এগুলা দেখে আসলে পড়ার প্রতি একটা আগ্রহ, পড়ার প্রতি একটা ডেডিকেশন এটা জন্মায়। তবে বাসাতে থাকলেও তোমাকে সিরিয়াসনেস নিয়ে পড়তে হবে। আর ভাইবা ইজি হওয়ার জন্য তোমার লাইফে তুমি যেটাই করবা প্রেশার নেওয়া যাবে না। যেমন আমি এই যে আমার এখানে আজকে 9টায় সেশন ছিল, আমি গাড়িতে ছিলাম, হ্যাঁ। তো আমি গাড়িতে ছিলাম, আমি গাড়িতে একদম হচ্ছে পৌঁছাইছি, গাড়ি থেকে নামছি আমার কলেজের সামনে, একদম 9টায় নামছি। তো 9টায় নামছি আমি, তখন হচ্ছে আমি বললাম যে আমি 9টা 20-এই করবো, হ্যাঁ। আমি জানি যে এখানে তো আমার অবশ্যই, আমি বলছি যেহেতু কথা দিচ্ছি, আমার একটা টাইমের একটা ব্যাপার আছে, কিন্তু আমি আলাদা কোনো প্রেশার নেইনি। কারণ প্রেশার নিয়ে আমি কি করবো, এখন আমার লেট হচ্ছে। তারপর আমি কি করলাম, 9টা 20-এ ওইখান থেকে আমি একটু খাবার নিলাম, যে রাতে পরে আর যাইতে পারবো না, দেরি হয়ে যাবে। আসলাম, এসে গোসল করলাম, গোসল করে এই যে তোমার 9টা 20-এ জয়েন করে ফেললাম। আমি কিন্তু আলাদা কোনো প্রেশার নেইনি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, আমাকে তাড়াহুড়ো করতে হবে, দৌড় মারতে হবে, এরকম না। তুমি তোমার মতো একদম রিল্যাক্সে সবকিছু করবা, দেখবা সবকিছু ভাইবা টাইবা সব ইজি হয়ে যাচ্ছে। এত প্রেশার নিবা না। লাইফে প্রেশার নিতে হবে না যে এইটা হইতেই হবে, এইরকম কোনো কিছু না, হ্যাঁ। ভাইয়া আরো কতগুলো প্রশ্ন, মানে মোটামুটি মোরাল সেম, ওটা আমি একটু সামারাইজ করি। যেমন আমি একটু ফ্যাসিলিটির দিক থেকে বলবো একটা লাইন, যে হচ্ছে হুম, দেখেন আমাদের সময় কিন্তু ভাইয়া ওই কোভিড এর আগে দিয়ে মনে আছে যে যখন কোনো এ ধরনের গ্রুপ গুলো ছিল না, বিভিন্ন যে ইউটিউব বা বিভিন্ন থাকে না যে এত লাইভ এত কিছু, আসলে হেল্প পাওয়ার কোনো সুযোগ গুলো গুলো ছিল না। তো ওরা কিন্তু এই দিক থেকে বেশ প্রিভিলেজ, তাই না? এখন অনেক হেল্প পাওয়া যায় সিনিয়রদের কাছ থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক হেল্প পাওয়া যায়। তো ওরা ক্যারিয়ার নিয়েও বেশ সচেতন, যে আপনি যেমন বলেন যে দেশে থাকতে চান, দেখা যায় অনেকে বিসিএস দেওয়ার চিন্তা ভাবনা করে, বা বাইরে যাওয়ার, তারা বিভিন্ন ধরনের লাইসেন্সিং এক্সাম বা বিভিন্ন ধরনের এক্সামের প্রিপারেশনের কথা ভাবে। তো এই পর্যায়ে অনেকে প্রশ্ন করেছে যে এই ধরনের যদি টার্গেট থাকে, সাপোজ যদি বিসিএস এর টার্গেট থাকে বা অন্যান্য যে এক্সাম গুলো, তো এই ধরনের মেন্টালিটি বা মাইন্ডসেটটা আসলে মানে পড়াশোনা কিভাবে করা উচিত বা কখন থেকে রাখা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা। এখন আমার আসলে, আমি প্রথমে বলি যে আমার যোগ্যতা কতটুকু। আমি তোমাকে মেডিকেলের এই যে ফাইনাল ইয়ার পর্যন্ত মানে তোমার কি করা উচিত, আমি আমার যতটুকু যোগ্যতা, আমি এর বাইরে মানে বলার মতো যোগ্যতা রাখি না, হ্যাঁ। আমার কাছে মনে হয়, এখন আমি যেটা দেখছি যে কেউ যদি মেডিকেলে ভালো করে পড়াশোনা করে, সে আলাদাভাবে অন্য কোনো কিছুর প্রিপারেশন নেয়ার মতো সময় থাকার কথা না, হ্যাঁ। তো সেক্ষেত্রে যদি সময় পাও তাহলে অবশ্যই সেটাকে করা উচিত। তবে আমার মনে হয় তোমরা আসলে একদম নতুন, তো এখন অনেক চিন্তা ভাবনা, বাট এই যে 5 বছরের একটা জার্নি, এই জার্নিতে কিন্তু অনেক পড়া। তোমাদের যেমন, আমার একটু টেবিলটা আমি দেখালাম, এখানে শুধু আমার মোস্ট অফ দা ফাইনাল ইয়ারের বই, ফাইনাল ইয়ারেরই এতগুলা বই, হ্যাঁ। তো আসলে এটা অনেক কম সময়ের ভিতরে অনেক কিছু পড়া। তো এত কিছু আসলে থাকে না। তবে তোমরা যেটা করতে পারো, কারোর যদি ইউএসএমএলই টার্গেট থাকে, হ্যাঁ, কারোর যদি ক্লাব টার্গেট থাকে, যার যেটা টার্গেট, এখন তোমার যেহেতু টার্গেট ওইটা, তাহলে ওই বিষয়টা সম্পর্কে তুমি অল্প অল্প করে জানবা। তোমার যদি বিসিএস টার্গেট থাকে, হ্যাঁ, তুমি বিসিএস টার্গেট থাকলে তুমি করো, যে হচ্ছে তুমি প্রতিদিন 1 ঘন্টা 30 মিনিট করে যদি পড়তে পারো। কিন্তু বিষয়টা এটা মানে অ্যাকচুয়াল বিষয়টা যেটা, যে তোমার দেখো তোমার
5 দিন পরে, মনে করো যে হচ্ছে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 18 তারিখ, তোমার সামনে মাসে 5 তারিখ থেকে তোমার ক্লাস শুরু। এই যে জাস্ট হচ্ছে কতদিন আছে তোমার, 10, 5, 15, 16, 17 দিন। এই 17 দিনে, 17 দিন আগে তুমি কতটুকু প্রিপারেশন নিচ্ছ? তোমার 17 দিন পরে ক্লাস শুরু হবে, তুমি তোমার বই কিনে কয়টা পেজ পড়ছো? এখানে যারা আছো আমাকে একটু বলো তো, কে কয় পেজ পড়ছো? একজন বলো যে জাস্ট তুমি তোমার বইয়ের হচ্ছে কত পেজ পড়ছো, কয়টা অধ্যায় পড়ছো, বলো। তোমার যে 17 দিন পরে ক্লাস হবে, বলো। আচ্ছা, এই যে একজন লিখছে যে ভাই বইই কিনিনি, হ্যাঁ লিখছে যে পড়িনি, হ্যাঁ, দুইজন বললো, আমি এই দুইজনের কথাই বলি। তাহলে চিন্তা করে দেখো, তোমার 17 দিন পরে ক্লাস, 17 দিন পরে ক্লাস, তুমি সেইটার বিষয় নিয়েই তুমি এখনো পড়োনি। তাহলে যেটা তোমার 5 বছর পরে হবে, তাহলে সেটা নিয়ে কিভাবে পড়া সম্ভব? আমার কাছে মনে হয় এটা টাফ। বাট যদি ইউ আর ক্যাপাবল, অবভিয়াসলি মানে তুমি এটা করবা, কোনো সমস্যা নেই। আমার কথা কি বোঝা গেছে লিফা? জি ভাইয়া। হ্যাঁ, এটা আসলে খুবই টাফ। তুমি তুমি নিজেই বলো, এটা কি আসলে সম্ভব হয় আমাদের যে এরকম হেক্টিক লাইফ? এটাই ভাইয়া, আর এত আসলে পড়াশোনার চাপ থাকে। মানে আহ, যদি কেউ পারে অবশ্যই এটা খুবই সাধুবাদ জানানোর কথা, কিন্তু মানে আসলে পড়াশোনার এত চাপ থাকে, খুব বেশি একটা আসলে পসিবল হয় না আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটাই আসলে বাস্তবতা। হ্যাঁ, কেউ আগ্রহ থাকলে অবশ্যই করবা, কিন্তু আসলে সবকিছুর একটা সময় আছে। যেমন ফার্স্ট ইয়ারে যদি আসলে এই মানে ফার্স্ট ইয়ারে তো আমি ইউএসএমএলই ক্লাব এগুলোর আমি তো নামই শুনি নাই, আমি এখনো ভালো করে জানি না তো আসলে। এটাই ভাইয়া, এই জিনিসটা আমিও বলতে যাচ্ছিলাম যে আসলে ওরা প্রথম বর্ষ থেকে যে জিনিসগুলো এখন জানে, আমরা প্রথম বর্ষ থেকে এগুলোর নামই শুনি না। হ্যাঁ, 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 তো যুগ আধুনিকায়ন হচ্ছে, এখন আসলে আমরা আসলে ওল্ড জেনারেশন হয়ে যাচ্ছি। হ্যাঁ, ভাইয়া আমাদের তো আরো হচ্ছে মানে ফেসবুকে এবং গ্রুপে শেয়ার দেওয়া হয়েছিল, ওখানে কিছু প্রশ্ন আসছে যে আহ, ওরা যদি এখনো ক্লাস শুরু করে নাই, অনেকে থাকে না যে বড় ভাই বোন হয়তো আছে, তো এরকম দেখেছে যে হয়তো মাঝে গ্যাপ পড়ে গিয়েছে বা থাকে না যে সাপ্লি অনেক কিছু ঘটে, হুম, ফ্যামিলি হুম। প্রেশার। তো যদি কোনোভাবে খারাপ করে ফেলে, আগেই এটা চিন্তা করছে যে আগে যদি কখনো খারাপ করে ফেলে আচ্ছা, তখন আসলে কিভাবে এটা কোপ আপ করবে বা কি করণীয়। আচ্ছা, এখন তোমার হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার মানে প্রথমে হচ্ছে নেগেটিভ চিন্তা তোমরা কেন করতেছো? তোমাদের এখনো শুরুই হয়নি, তোমরা নেগেটিভ চিন্তা করবা না। এখন কারোর, হ্যাঁ, কারোর কারোর ক্ষেত্রে তো এরকম বিষয় ঘটবে। এরকম বিষয় ঘটলে তোমরা ভেঙে পড়বা না। তোমরা তোমরা সবসময় মানে পজিটিভ থিঙ্কিং করবা। এখন মনে করো কারোর ফেইলিওর আসতেছে, তখন তার জন্য পজিটিভ থিঙ্কিং হচ্ছে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। তখন তার জন্য এই চিন্তা করতে হবে। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে, আমি যেটা বললাম যে তোমাদের আসলে এত কথা বলে কতটুকু কাজে লাগবে আমি জানি না। তোমরা জাস্ট একটা কথা বলবো যে তোমরা প্রথম দিকে প্রথম 3-4টা মাস পৃথিবীর সবকিছু ভুলে গিয়ে খুব মন দিয়ে পড়ো দেখি। এই প্রথম 3-4 মাসে তোমাদের যে কয়েকটা পরীক্ষা হবে, ওই পরীক্ষায় যারা ভালো করবে তাদের তো মোটামুটি একটা হয়ে গেছে, যে ওই বলবে যে হ্যাঁ, হ্যাঁ, আমার এই ফ্রেন্ডটা ভালো করছে। তো পরে ভালো না করলে ওর একটা মান সম্মানের ব্যাপার না? তখন দেখবা যে নিজে নিজেই পড়তেছে। হ্যাঁ, জাস্ট এইরকম হয় না আসলে মান সম্মান আবার কি জিনিস, কিন্তু মনে করো যে প্রথম দিকে ভালো করলে দেখবে অটোমেটিক্যালি ভালোর প্রতি একটা হচ্ছে, তাহলে তোমরা ওই চিন্তাতে বাদ দিয়ে দাও। তোমরা যে কয়জন এখানে আসো বা যারা আমার ক্লাস মানে যারা শুনতেছো, তারা প্রথম থেকেই চিন্তা করো যে আমি 3-4 মাস খুব পরিশ্রম করব। এখন 3-4 মাস তুমি একটা জিনিস নিয়ে পরিশ্রম করবা, তখন দেখবা যে কি হবে, যে তোমার ওই জিনিসটা রুটিন হয়ে যাবে। তখন তুমি অটোমেটিক্যালি এটা হচ্ছে, তোমরা এটা চিন্তা করো। আর এইটা নিয়ে ভাববা না, লাইফ আসলে কোনো কিছু থেমে যায়। তোমরা একটা জিনিস চিন্তা করো যে মরে যাচ্ছ কিনা, যদি মরে না যাও তাহলে বেঁচে থাকলে তো আবার কোপ আপ করার একটা সুযোগ থাকতেছে, মানে এত তো ভয়ের কিছু নাই। আর মনে হয় কোনো কোশ্চেন নেই ভাইয়া, যদি কারো কোশ্চেন থাকে লিখতে পারো, আর না হলে আমরা শেষ করে দিব। ভাইয়া আপনি কি সামনে আরেকটা ক্লাস নিবেন ওদের জন্য? ক্লাস বলতে তোমার মানে আজকে তো কোনো ক্লাসই মানে হলো না। session। হ্যাঁ হ্যাঁ, ওই সেশন আর কি ভাইয়া। আচ্ছা, সেশন যদি সেরকম হয় আমাকে জানায়ও, আমি যদি সময় পাই আমি অবশ্যই চেষ্টা করবো যে ওদেরকে কিছু বলতে পারলে তো নিজের আমার নিজের একটা দায়বদ্ধতা থেকে আমার মনে হয় যে বলা উচিত, হ্যাঁ, জুনিয়রদের জন্য। ভাইয়া আরেকটা কোশ্চেন আসছে যে মেডিকেল লাইফ মানে কি সব আনন্দ শেষ, এটা কি ট্রু? না, না, মেডিকেল লাইফ মানে তো আনন্দ শুরু আমার মনে হয়। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে তোমার মানুষের জন্য কাজ করার একটা অপরচুনিটি থাকবে। হ্যাঁ, তোমার এটা আনন্দ শেষ এইরকম এইরকম কিছু না। ওই যে বিষয়টা হচ্ছে আমাদের এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কাছে মেডিকেল লাইফটাকে খুব শক্ত করে তুলে ধরা হয়, যে এটা প্রচুর পড়াশোনা। মেডিকেল কলেজ মানে আইটেম পেন্ডিং খাওয়া, মেডিকেল কলেজ মানে সাপ্লিমেন্টারি, মেডিকেল কলেজ মানে রাত জেগে পড়াশোনা, 2 দিন পর পর পরীক্ষা। হ্যাঁ,
আমাদের কাছে শুধু মেডিকেলের নেগেটিভিটিটা তুলে ধরা হয়, কিন্তু মেডিকেলে এটা এটা বলা হয় না যে তুমি তোমার নিজের দেহ সম্পর্কে জানবা, তুমি তোমার প্রত্যেকটা অর্গান সম্পর্কে জানবা, তুমি সকালে দুপুরে রাতে কতবার খাচ্ছ, এই খাবারটা কিভাবে মেটাবলিজম হচ্ছে এটা সম্পর্কে জানবা, তোমার সকালে উঠে তুমি মানে ফ্রেশ হচ্ছ, কোন অর্গানিজমে হাত লাগতেছে, তোমার ডেফিকেশন কিভাবে হচ্ছে, মিক্সুরেশন কিভাবে হচ্ছে, এই মেকানিজম গুলা জানবা, তুমি চোখ দিয়ে যে কিভাবে দেখো, নাক দিয়ে যে কিভাবে স্মেল নাও, হ্যাঁ, এই যে কথা বলার সময় আমাদের ভয়েস মেকানিজম কিভাবে কাজ করে, হ্যাঁ, নিজের একদম হচ্ছে তোমার জীবন সম্পর্কে জানবা, এই জিনিসগুলো তো কেউ তুলে ধরে না। এজন্য মেডিকেলের মানে আমরা খারাপ দিকটা শুনতে শুনতে আমাদের মনে হয় যে আসলে বিষয়টা এরকম বিদ ঘটে। বাট মেডিকেল ইজ অ্যামাজিং। হ্যাঁ, মেডিকেল একটা অ্যামাজিং একটা জায়গা। হ্যাঁ, এখানে তুমি মানে নিজের বডি সম্পর্কে জানতে পারবা, রোগ সম্পর্কে জানতে পারবা, চিকিৎসা দেয়া শিখতে পারবা। এটা একটা অ্যামাজিং জায়গা। আমার মনে হয় যে নেগেটিভিটি একটা তৈরি হয়ে আছে, ওইটা তো আর আমরা দু একদিনে ভাঙতে পারবো না, কিন্তু তোমরা যতজন শুনতেছো, তোমরা এটা আমার কাছে মনে হয় যে একটা পজিটিভিটি তৈরি করো। হ্যাঁ, আমার কাছে মনে হয় না এত কঠিন। এখন হ্যাঁ, এখন আমার খুব কাছের একটা মানুষ আমাকে বলছে যে হয়তোবা আপনি ফেল করেননি বলে আপনার কাছে মনে হয় যে মেডিকেল কঠিন না। না, কিন্তু কেন এরকম কেন হইতে হবে, বা এরকম কেন হইতে হবে, এরকম না। হ্যাঁ, ফেল হয়তোবা আমি মেডিকেলে করিনি, কিন্তু আমার লাইফে কি ফেইলর নাই? আমি অন্যান্য ক্লাসেও তো ফেল করতে পারি, অন্যান্য ক্লাসে আমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম, নাও থাকতে পারি। হ্যাঁ, তো মানুষের প্রত্যেকটারই থাকে। হ্যাঁ, ওইগুলা নিয়ে তোমার হচ্ছে করতে হবে না। তোমরা মেডিকেলের পজিটিভিটিটাকে নিয়ে তোমরা হচ্ছে করবা। তোমরা যেটা মনে রাখবা যে মেডিকেল সায়েন্স একটা অ্যামাজিং একটা জায়গা। এখানে তোমরা তোমার নিজেদেরকে শেখার সুযোগ পাচ্ছ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমার কথা বোঝে গেছে, আনন্দ কখনোই শেষ না। তা আসলেই কি আনন্দ শেষ? লিফা, তুমি কি বলো? তুমিও একটু বলো ওদেরকে। ভাইয়া আমি তো মনে করি আমি আসলে অনেক মেডিকেল লাইফে তো অনেক উত্থান পতন থাকে। তো আমি মেডিকেল লাইফে সত্যি কথা বলতে আগের চাইতে মানে এটার সাথে আশেপাশে আপনি আপনি যেরকম ফাইনাল প্রফে ফার্স্ট হয়েছেন ভাইয়া, তো আপনি পুরোপুরি ফোকাসড। তো আমরা তো একদম সাধারণ মানে কি বলবো না না না, সাথে তোমরা আরো অনেক এটা এটা কিছু। এটা এটা খুবই ভুল ধারণা, বুঝছো? আমি এটাই তোমাদেরকে বলতেছি, আমি কখনোই ফুল ফোকাসড না। যে আমি আমি কখনোই রেজাল্ট নিয়ে ভাবিনি, একদম বিশ্বাস করো। আমি কখনো রেজাল্ট নিয়ে ভাবি না। আমি আমার পরীক্ষা দেওয়ার পরে আমি আমার বাসায় বললাম আমি পরীক্ষা দেওয়া, এখন বললে শোনো, এখন আমরা যাই বলি, হ্যাঁ, বললে বলবা যে এইদিকে ফার্স্ট হয়েছে, এখন এই কথা বলতেছে। আমি পরীক্ষা দেওয়ার পরে আমি আমার বাসায় আমি আমার আব্বুকে এটাও বলছি যে আব্বু, যদি কোনো কারণবশত পরীক্ষা খারাপ হয় তাহলে কিন্তু আবার পরীক্ষা দেওয়া লাগতে পারে। আমি পরীক্ষা দিয়ে এসে ওই কথা বলছি। হ্যাঁ, তো দেখো যে আসলে রেজাল্ট তো আল্লাহর একটা রহমত, নিজের চেষ্টা, বাবা মার দোয়া, আসলে অনেক কিছু মিলে রেজাল্ট। হ্যাঁ, ওই সময় স্যারদের মেন্টালিটি, অনেক দিনের পরিশ্রম, আসলে তো একদিনের না। কিন্তু এইরকম না যে ফুল ফোকাসড হয়েছি এইরকম। আমি আমার লাইফে কোনো রুটিন নাই, বিশ্বাস করো। আমার লাইফে কোনো রুটিন নাই। আমি অনেক ফ্রেন্ডকে দেখছি 12টায় ঘুমাই, 6টায় উঠে। আমার এইরকম না, আমি ঘুমাই, আমার তো আমি কোনো প্রেশার নেই না, যেটা সত্য কথা। হ্যাঁ, আমার যদি কালকে সকালে উঠতে হয়, আমার এমন না যে আমার 12টায় ঘুমাইতে হবে। আমার যখন ঘুম আসবে আমি তখন ঘুমাবো, কিন্তু উঠবো 6টায়, এইটা এইরকম। হ্যাঁ, খুব যে ফোকাসড, খুব প্রেশার নেই, খুব যে করে রুটিন, বিষয়টা কিন্তু এইরকম না। বিশ্বাস বিশ্বাস করো, তোমরা বিশ্বাস করবা কিনা জানি না, বাট আমার মনে হয় তোমাদেরও এটা হইলে ভালো হবে। এত প্রেশার প্রেশার নিবা না এত। ধন্যবাদ ভাইয়া। আর একটা ব্যাপার হচ্ছে প্রেশার না নিয়ে ভাইয়া, এখন প্রেশার তো মেডিকেল লাইফে কম বেশি টুকটাক সবসময় থাকে, যে এক্সামের মধ্য দিয়ে আসলে যায় জার্নিটা। তো মোটামুটি থাকে না যে একটা ধারাবাহিকতা মেনটেন করতে হয়। তো এই হম যে হম। লেগে থাকা একটা ব্যাপার, মনোভাব, তো এই লেগে থাকা আসলে কিভাবে পসিবল, মানে এটার জন্য আপনি কি কোনো টিপস ফলো করতেন যে রেগুলারিটিটা কিভাবে আমি মেনটেন? হ্যাঁ, আমি যেটা হচ্ছে যে যেটা আমি মনে করতাম যে হচ্ছে তোমার মেডিকেল সায়েন্সের স্টুডেন্টের ডিপ্রেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে অল্প না পড়া। হ্যাঁ, তুমি দেখবা যে একদিন যদি তুমি হচ্ছে আহ, একটু কম পড়ো, ওই দিন তোমার আরো বেশি ডিপ্রেশন কাজ করবে। যে এটা কেন ডিপ্রেশন কাজ করে, কারণ এখানে সবাই ভালো স্টুডেন্ট, তোমার আর বাদ বাকি ফ্রেন্ড গুলো পড়বে, কিছু ফ্রেন্ড গুলো ক্লাসে অনেক রেসপন্স করবে, কিছু ফ্রেন্ড গুলো অন্যকে অনেক ডেমো দিবে, তুমি এগুলো দেখে তখন হতাশ হয়ে যায়। হ্যাঁ, তো আমি যেটা ফলো করতাম, আমার যখন ওইরকম লাগতো তখন আমি আবার মনে করতাম যে আরো দেখি তো 1-2 ঘন্টা একটু বেশি পড়ি, এবং দেখতাম আধা ঘন্টা পড়ার পরে তোমার এই ডিপ্রেশনটা কেটে যাচ্ছে। এরকম ডিপ্রেশন যাদের হয়, তোমরা খালি ওই দিন একটু আধা ঘন্টা বেশি পড়বা, দেখবো তোমাদের ডিপ্রেশন কেটে যাচ্ছে, গ্যারান্টেড। জাস্ট এটা ফলো করে দেখো। আমি জানি না এটা কিরকম আমি কি বলতেছি, বাট এটা কিন্তু কাজে দেয়, আমার নিজের লাইফে কাজে দিছে বলে তোমাদের বললাম। ঠিক আর আছে ডিপ্রেশনের ভাইয়া। কিছু নাই, ইনশাল্লাহ। হ্যাঁ, আর মনে হয় আমরা সবগুলো প্রশ্ন মোটামুটি কভার করতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া এখানে সেশনটা নেওয়ার থ্যাংক জন্য, ইউ। এবং আশা করি সবাই অনেক উপকৃত হয়েছে। অনেক কিছু আপনি আপনার নিজের জার্নি এবং গাইডলাইন নিয়ে সাজেশন মানে
যদিও এটা ক্লাস বলছেন না, কিন্তু তবুও অনেক কিছু আসলে আমি নিজেই অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে। প্লাস ওরা তো একদম নিউবি। তো অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আর আপনার যদি তোমাদের কিছু বলার থাকে বলে আমরা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তোমাদের সবাইকেই ধন্যবাদ আসলে। তোমরা দেশের সম্পদ, জাতীয় মেধা। আমার আসলে তোমাদের সামনে কথা বলার আগে একটু প্রিপারেশনের দরকার ছিল, কিন্তু আমি আসলে সময় পাইনি। এজন্য তোমরা একটু আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইলো। তোমরা মন থেকে আমার জন্য দোয়া করবা। অনেক ধন্যবাদ। ঠিক আছে। ওকে ভাইয়া, আচ্ছা সবাইকে আজকে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। ভাইয়া যদি কোনো সেশন থাকে বা এরপরে তোমাদের ক্লাসটি আমরা গ্রুপে ইনশাল্লাহ জানিয়ে দিব। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।